আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগত। আজকে আমরা পদার্থের গঠন রসায়নের তৃতীয় অধ্যায় এই অধ্যায়টি ওয়ান শট এমসিকিউ ক্লাসটি কভার করব। তোমরা যারা এই অধ্যায়টি মিনিমাম একবার পড়ছো তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে আমি আশা করি এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, কারণ এই ক্লাসটিতে অল টাইপের এমসিকিউ আমি কভার করছি। অতএব আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখো এখানে কি আছে, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি এবং 20টি ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। 20টি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, 98টি কি প্রকৃতিতে পাওয়া যায়। তারপর দেখো মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে? আমরা জানি মানব শরীরে 26 ধরনের ভিন্ন ধরনের মৌল আছে। 26 ধরনের ভিন্ন ধরনের মৌল আছে। তার আনসার হচ্ছে কি খ। বুঝতে পারছি? এগুলা বইয়ের পৃষ্ঠায় আছে, এগুলো একটু পরে নিবা। দেখো ক্যালসিয়াম ফসফেটের মোট পরমাণু সংখ্যা কত? তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানা লাগবে, তাই না? আমরা জানি ফসফেটের কি সংকেত কি, PO4 3-, তাই না? তাহলে ক্যালসিয়াম ফসফেট যদি লিখতে চাই তাহলে কি হবে, যে ক্যালসিয়ামের যদি 2 তাহলে এটা হবে 2, আর এখানে এটা কি হবে 3 হবে। তাহলে এটা হচ্ছে কি ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তাহলে ক্যালসিয়াম ফসফেটে কয়টা পরমাণু আছে? এখানে 3টা, আর এখানে দেখো 4 1 5, 5 2 10টা, 10 3 13টা। আনসার হবে কি 13টা। আনসার হচ্ছে গ। ক্যালসিয়াম ফসফেটে কি 13টা পরমাণু হচ্ছে, আনসার গ। তারপর দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট এর একটি অণুতে কতটি পরমাণু আছে? দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি, নাইট্রেট মূলক কি, নাইট্রেট মূলক হচ্ছে কি NO3-। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হইলে অ্যালুমিনিয়াম NO3, অ্যালুমিনিয়াম যোজনী যেহেতু 3 তাহলে এখানে 3 হবে, আর এখানে এটা 1 এখানে 1। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটে দেখো এখানে 3টা অক্সিজেন 1টা নাইট্রোজেন, তাহলে 4টা, আর 3 দ্বারা গুণ করলে 3 4 12, আর এখানে 1, তাহলে 13টা। তাহলে এখানেও কি হবে আনসার 13। অ্যালুমিনিয়াম নাইট্রেটের অণুতে কতটি পরমাণু থাকে? 13টি। আনসার হবে কি 13টি। বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান? অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়ামের সংকেত জানি আমরা NH4, ঠিক আছে। আবার ফসফেট PO4, ফসফেটের যোজনী যেহেতু 3 তাহলে এখানে হবে কি 3, আবার অ্যামোনিয়ার যোজনী 1 এখানে 1 হবে। তাহলে এখানে খেয়াল করো এখানে 4টা 1টা 5টা, 5টাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15টা, আর এখানে ফসফেট 1টা এবং অক্সিজেন 4টা, তাহলে কয়টা 5টা, আর 1 দিয়ে গুণ করলে 5ই থাকবে, তাহলে 15 আর 5 কত 20। আনসার হবে কি 20। তাহলে অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু আছে? 20টি। আনসার হবে কি 20। বুঝতে পারছো? তোমাদের যৌগমূলক যেগুলো আছে বইতে অবশ্যই সেগুলো সংকেত সহ পারতে হবে, ঠিক আছে। সংকেত জানতে হবে, যোজনী জানতে হবে, ক্লিয়ার? এবং সংকেতগুলো কিভাবে লিখতে হয় এটা তো অবশ্যই পারতে হবে, মাস্ট বি। তাহলে তোমরা যদি যৌগমূলকগুলো পারো তাহলে এগুলো কিন্তু একদম সোজা, ঠিক আছে। যৌগমূলকগুলো বই থেকে পড়ে নিবা। দেখো তারপরে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট এর একটি অণুতে কতটি পরমাণু থাকে? তো পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7। তাহলে এখানে 2টা 3 4টা আর 7টা কত 11টা। তাহলে আনসার হবে কি 11। আনসার 11। বুঝতে পারছো? ক্লিয়ার? এরপরে দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে? আমরা জানি কোনো একটা পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে ওই পরিমাণে কতটি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণু বা আয়ন থাকে, ঠিক আছে। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডটা দেখি। তো সালফিউরিক অ্যাসিডটা কি হবে? দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের করতে হবে। দেখো হাইড্রোজেনের 1 × 2, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। সালফারে দেখো সালফারের 16 2 32, তারপর যোগ অক্সিজেনের কত 16 × 4। তাহলে যদি এগুলো যদি ক্যালকুলেশন করো 98 আসবে, এগুলো যদি ক্যালকুলেশন করো 98 আসবে, 98 গ্রাম, ঠিক আছে। তাহলে 98 গ্রামে কতটি অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। 98 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে আমার বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? এখন খেয়াল করো এখানে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। দেখো এখানে খেয়াল করো এখানে হাইড্রোজেন কিন্তু 2টা আছে, ঠিক আছে। তার মানে 2 মোল হাইড্রোজেন আছে। হাইড্রোজেন 2টা আছে, তার মানে 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পারছি? একটা দেখো হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, এই একটা পরমাণুর ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, 1 গ্রামকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। যেহেতু এখানে 2টা হাইড্রোজেন পরমাণু আছে তার মানে 2 মোল কি আছে? হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। তাহলে 98 গ্রামে আছে
98 গ্রামে 2 মোল হাইড্রোজেন পরমাণু থাকে, তার মানে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2 এতটি কি হাইড্রোজেন পরমাণু থাকে কোথায় 98 গ্রামে। তাহলে 1 গ্রামে কত থাকবে, 1 গ্রামে থাকবে কত, এটাকে ভাগ দিতে হবে তাই না, 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হবে 98। ঠিক আছে, যদি এটা ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে কি আসে, ক্যালকুলেশন করলে কি আসে দেখি একটু, 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98, তাহলে দেখো 1.22 ইন্টু 10⁻22, তাহলে আনসার হবে এইটা। দেখো 1.23 আসন্ন মান নিচ্ছে 1.23 ইন্টু 10⁻22, আনসার আসছে কি 1.228 ইন্টু 10⁻22, তাহলে এখানে 1.23 ইন্টু 10⁻22 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে কি গ 1.23 ইন্টু 10⁻22। ঠিক আছে, পারবো, বুঝতে পারছি, পারবো আশা করি। নেক্সট দেখো 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে, এবার বলছে অণু, পরমাণু বলে নাই। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর জানতে হবে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর জানতে হবে। সোডিয়াম দেখো, সোডিয়াম না, পটাশিয়াম ক্লোরাইড, তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, তো পটাশিয়াম ক্লোরাইড আণবিক ভর কত হবে, দেখো পটাশিয়ামের কত 39, ক্লোরিন হয়েছে 35.5, যোগ করলে কত আসবে, যোগ করলে 39 যোগ 35.5, তাহলে আসতেছে 74.5 গ্রাম। তাহলে 74.5 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 ইন্টু 10⁻23টি, তাহলে 1 গ্রামে কতটি থাকে, 1 গ্রামে কি ভাগ করতে হবে, এটাকে কত 14.5 দ্বারা ভাগ করতে হবে, এটাকে 14.5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ দিয়ে 0.02 10⁻23 ভাগ 14.5, তাহলে আনসার হচ্ছে 8.080 ইন্টু 10⁻21, তাহলে এইটা দেখো 8.08, এটা হবে, বুঝতে পারছো, এই যে পাওয়ারটা মিলাও 8.084 ইন্টু 10⁻21। ঠিক আছে, আমাদের আনসার আসছে 8.0805 ইন্টু 10⁻21, তাহলে এটার কাছাকাছি, এটা আনসার হবে কি ক, বুঝতে পারছি, ক্লিয়ার আশা করি। দেখো তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে, এখন তুতে বলছে, তুতে মানে কি কপার সালফেট এবং তার সাথে 5 অণু ক্যালাস পানি, কপার সালফেট এবং তার সাথে 5 অণু ক্যালাস পানি থাকবে, তাহলে কয়টা আছে দেখো, একটা এখানে দেখো পানিতে দেখো 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, 3টা, 3এর সাথে 5 গুণ করতে হবে, 3 5 15টা, 15টা এখানে 4টা আর এখানে একটা 20টা আর এখানে একটা 21টা, তাহলে আনসার হবে কি 21। দেখো তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকবে, 21টা অণু থাকবে, এই দেখছো কপার সালফেট এবং 5 অণু ক্যালাস পানি, তাহলে আনসার হবে কি ঘ 21, বুঝতে পারছি। তারপর দেখো 1 অণু ফেরিক কার্বনেটে, ফেরিক ইক মানে কি বড় যোজনী হবে, ইক আছে তার মানে কি বড় যোজনী, ফেরামের 2টা যোজনী, মনে রাখবা কোনো একটা মৌলে যদি 2টা যোজনী থাকে তাহলে ছোট যোজনীর ক্ষেত্রে আজ ব্যবহার করা হয় এবং বড় যোজনীর ক্ষেত্রে ইক ব্যবহার করা হয়, যেমন ফেরাস এবং ফেরিক, ফের 2+, ফেরাম 2+ হলে কি ফেরাস এবং ফেরাম 3+ হলে কি ফেরিক হবে, তাহলে এখানে যেহেতু ফেরিক কার্বনেট বলছে, ফেরিক কার্বনেট তার মানে যোজনী কত 2, ফেরিক কার্বনেট যেহেতু বলছে যোজনী কত 2 হবে, তাহলে এখানে কি হবে যে ফেরিক কার্বনেট CO3, তো কার্বনের যোজনী হচ্ছে 2, এখানে 3 এখানে 2, তাহলে এখানে বলছে 1 অণু ফেরিক কার্বনেটের পরমাণু সংখ্যা কত, তাহলে দেখো এখানে 2টা আর এখানে 3 1 4 আর 4কে 3 দ্বারা গুণ করলে 3 4 12 আর 2 কত 14, তাহলে আনসার হবে কত 14, আনসার হবে ঘ 14, বুঝতে পারছো, একদম সহজ, কঠিন কিছু না কিন্তু, পারবা এগুলা। দেখো ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি, দেখো কে দ্বারা কিন্তু পটাশিয়াম বুঝি এবং পটাশিয়ামকে ল্যাটিন নাম কেলিয়াম থেকে নেওয়া হয়েছে, এখানে পটাশিয়াম কি ল্যাটিন নাম থেকে গৃহীত, কেলিয়াম থেকে পটাশিয়ামের কে গৃহীত হয়েছে। ঠিক আছে, তারপর দেখো অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি, দেখো স্ট্যানাম হচ্ছে টিন আর স্টিবিয়াম হচ্ছে কি অ্যান্টিমনি, তো SB, আনসার হবে কি SB, বুঝতে পারছো, এটা কি হবে SB, এটা হচ্ছে কি অ্যান্টিমনির সংকেত, স্টিবিয়াম STBIUM, স্টিবিয়াম, বুঝতে পারছো, তাহলে ASB হবে। নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম, দেখো স্টিবিয়াম, এই যে স্টিবিয়াম,
STBM হচ্ছে কি অ্যান্টিমনির ল্যাটিন নাম। এগুলো বুঝতে পারছো? এই বইয়ের ভিতরে যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাটা ভালো করে মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? এই কয়েকটা বেশি নেই, আছে হয়তো 10টার মতো বা 12টার মতো আছে, এগুলা একদম মুখস্থ করে ফেলতে হবে কারণ এগুলো থেকে আসে, বুঝতে পারছো? তাহলে অ্যান্টিমনিটা দেখলাম। তারপর দেখো সোডিয়ামের ল্যাটিন নাম আমরা জানি নেট্রিয়াম থেকে সোডিয়াম নেওয়া হয়েছে, নেট্রিয়াম, নেট্রিয়াম এই নাম থেকে কি সোডিয়ামের নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে নেট্রিয়াম হবে, নেট্রিয়াম আনসার হচ্ছে কি ঘ। তো নিচের কোনটি টিনের প্রতীক? দেখো স্টেনাম, স্ট্যানাম হচ্ছে কি টিনের অ্যাসেন্ট, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, স্ট্যানামের অ্যাসেন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো স্ট্যানাম আছে এখানে, এই যে স্ট্যানাম, ঠিক আছে? এই স্ট্যানাম হচ্ছে কি টিনের ল্যাটিন নাম, তাহলে আনসার হচ্ছে খ। তারপর দেখো টাংস্টান এর প্রতীক কোনটি? ওলফ্রাম, টাংস্টানের ল্যাটিন নাম হচ্ছে ওলফার্ম, ঠিক আছে? এর জন্য ডাব্লিউ হবে, ডাব্লিউ, ঠিক আছে? ওলফার্মের ডাব্লিউ, ওলফ্রাম, বুঝতে পারছো? এটা ওলফ্রাম, এই যে দেখো ওলফ্রাম, ওলফ্রাম হচ্ছে কি টাংস্টানের ল্যাটিন নাম, তাইলে ডাব্লিউ হবে আনসার। টাংস্টান মৌলটির ল্যাটিন নাম কি? এই যে ওলফ্রাম, বুঝতে পারছো? এগুলো সহজ, ক্লিয়ার? তারপর দেখো এখানে, দেখো এখানে আমি লিস্ট করে রাখছি যে কোন কোন মৌলের কোন কোন নাম আছে, এগুলো তোমরা একটু দেখে পড়ে নিও, বুঝতে পারছো? এগুলা পড়লে তোমাদের উপকার হবে। দেখো ফসফোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? ফসফোনিয়াম ফসফেট, খেয়াল করো ফসফোনিয়াম, তাহলে ফসফোনিয়াম কোনটি? PH4 ফসফেট, তাহলে ফসফোনিয়াম ফসফেটের সংকেত, তাহলে ফসফোনিয়ামের সংকেত এটা হচ্ছে ফসফোনিয়াম আর এটা হচ্ছে ফসফেট। এখানে এটার যোজনী হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, তাহলে এখানে 3 হবে ব্র্যাকেট দিয়ে আর এখানে কিছু লাগবে না, তাইলে দেখো কোনটার সাথে মিলে, বুঝতে পারছো? তাইলে এই যে এখানে দেখো PH4 3 এবং PO4, তাহলে আনসার হচ্ছে কি ঘ, ঠিক আছে? এখানে ফসফোনিয়ামের যোজনী 1 আর ফসফেটের যোজনী হচ্ছে 3, কারণ এটা হচ্ছে নিকে +1 আর এটা হচ্ছে 3 মাইনাস। আমরা জানি যৌগমূলকের ক্ষেত্রে তার চার্জের সমপরিমাণ কি হয়? যোজনী হয়, তাই না? এই জন্য কি এখানে তার 1 যোজনী, এখানে তার 3 যোজনী, তাইলে আনসার হবে কি PO4 3 PO4, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, বুঝতে পারছো? তারপর দেখো ওজন অণুর সংকেত কোনটি? আমরা জানি O3, ওজন অণু হচ্ছে O3, এই যে দেখা যাচ্ছে না হয়তো একটু গোলা গোলা, O3, খ আনসার হবে কি O3, ওজন অণুর সংকেত হচ্ছে O3। তারপর দেখো কোন মৌলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? কোন মৌলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান? দেখো সোডিয়ামের 11, পারমাণবিক ভর হচ্ছে 23, তার মানে ইলেকট্রন প্রোটন সমান 9, ইলেকট্রন নিউট্রন সমান 9। ক্যালসিয়ামের দেখো, ক্যালসিয়ামের কত? 20, ক্যালসিয়ামের 20, পারমাণবিক ভরও কত? 40, তাহলে ঠিক আছে ক্যালসিয়ামের ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলো সমান। দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর 20, ঠিক আছে? তাহলে 20 থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দাও তাহলে নিউট্রন সংখ্যা পাবো, তাহলে নিউট্রন সংখ্যাও 20, পারমাণবিক সংখ্যাও 20, তার মানে ইলেকট্রন সংখ্যাও 20, তাহলে আনসার হবে কি ক্যালসিয়াম, বুঝতে পারছো? এগুলা ক্লিয়ার? তো কোন মৌলে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান? একই নাকি? দেখো অক্সিজেন, আমরা জানি অক্সিজেন, অক্সিজেনে কত? অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 8 থেকে 16 বাদ দিলে 8 থাকে, তাহলে নিউট্রন সংখ্যাও 8 আর ইলেকট্রন সংখ্যা তো 8ই, তাহলে আনসার হবে কি অক্সিজেন, বুঝতে পারছো? সোজা সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার আগে যদি প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে প্র্যাকটিস করতে হয়তো একটু সময় বেশি লেগে যেতে পারে, কিন্তু পরীক্ষা হলে কিন্তু পর্যাপ্ত সময় নেই, তোমাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এরকমভাবে ভিডিও মাধ্যমে প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে, বুঝতে পারছো? দেখো ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? আমরা জানি ইলেকট্রনের প্রকৃত আধান -1.6 × 10⁻19 কুলম্ব, তাহলে আনসার হচ্ছে গ। মুখস্থ থাকতে হবে এগুলো, বইয়ের পাতায় পাতায় আছে এগুলো, যে নিউটনের প্রকৃত ভর কত? 1.675, 1.675 × 10⁻24 গ্রাম, ঠিক আছে? খ তাহলে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? একটি ইলেকট্রনের প্রকৃত ভর আমরা জানি 9.11 × 10⁻28, এই যে 9.11 × 10⁻28 গ্রাম, বুঝতে পারছো? যদি কেজিতে দেয় মনে রাখবা, যদি কেজিতে দেয় তাহলে কিন্তু এরকম হয়ে যাবে 11 × 10⁻31 কেজি, বুঝতে পারছো? ঠিক আছে, 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, বুঝতে পারছো? এগুলা খেয়াল রাখবা, গ্রামে আছে নাকি কেজিতে আছে এগুলো একটু মনে রাখবা, ক্লিয়ার? যে দেখো এই যে কুলম্ব তো কুলম্ব, আচ্ছা ঠিক আছে, এখন তো ইলেকট্রনের প্রকৃত ভর কত? এত, যদি কেজিতে থাকে তাহলে কি হবে? -31 কেজি, বুঝতে পারছো? ক্লিয়ার? আর যে প্রোটন নিউটনের ভরটা দেখলাম 1.675 ×
10 ইনভার্স 24 গ্রাম। যদি এখন কেজিতে থাকতো তাহলে এখানে 24 না হয়ে কি হয়ে যেত, তিনটা 27 হয়ে যেত। বুঝতে পারছো, 1000 দিয়ে ভাগ দেওয়ার ফলে কি ইনভার্স 27 হয়ে যেত। আর প্রোটনেরটাও কি 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ঠিক আছে, যদি কেজিতে নিতাম তাহলে এখানে কি 27 হয়ে যেত, এখানে কেজি হয়ে যেত। বুঝতে পারছো, এগুলো মনে রাখবা, একটু খেয়াল করবা। তাহলে এটা শেষ হলে এই স্লাইডটা শেষ। তারপর দেখো আধান শূন্য কণিকা নিউট্রন, আধান শূন্য কণিকা নিউট্রন, আনসার ক। তারপর অক্সিজেন 2 এর প্রোটন সংখ্যা কত? দেখো আমরা জানি আয়নের ভিতরে প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় তা হচ্ছে ইলেকট্রন। দেখো অক্সিজেন 2 যে লিখছে না, অক্সিজেন 2 তার মানে কি, কোনো একটা আয়ন মানে কি, আয়ন মানে হচ্ছে এমন একটা পরমাণু যেখানে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান না, মানে ইলেকট্রন কম বেশি, প্রোটন কিন্তু সেম, প্রোটন সেম কিন্তু ইলেকট্রন কম বেশি। ঠিক আছে, তাহলে অক্সিজেন যে কোনো আয়নে প্রোটন সংখ্যা সবসময় সমান থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়। বুঝতে পারছো, ও 2 মানে কি, অক্সিজেনে 2টা ইলেকট্রন বেশি আছে। বুঝতে পারছো, ও 2 মানে কি, ইলেকট্রন 2টা বেশি আছে, নেগেটিভিটি 2টা নেগেটিভ চার্জ এখানে বেশি আছে। বুঝতে পারছো, তাহলে প্রোটন সংখ্যা সেমই থাকবে 8টা। ঠিক আছে, আনসার হচ্ছে ক। নিচের মৌল ডি, নিচের একটি মৌল ডি যার প্রোটন সংখ্যা হচ্ছে 17, তার মানে ক্লোরিন, নিউট্রন সংখ্যা হচ্ছে 18। তারপর দেখো 18, নিচের কোনটি দ্বারা মৌলটিকে প্রকাশ করা হয়? এখানে সাংকেতিকভাবে দিছে, এখানে কোনো স্পেসিফিক করা নাই। বুঝছো, এমনি দিয়ে দিছে যে যে প্রোটন সংখ্যা হচ্ছে কি, আমরা জানি মনে করো এক্স যদি একটা মৌল হয়, তার প্রোটন সংখ্যা জেড কে এই মৌলের এখানে লেখা হয় এবং ভর সংখ্যা 1 কে কি এই মৌলের এই স্থানে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মৌলের প্রতীক এবং প্রতীকের নিচে এই অংশটাতে কি লেখা হয়, পারমাণবিক সংখ্যা, এবং এইখানে লেখা হয় কি পারমাণবিক ভর। তাইলে আমরা এখানে কি লিখবো, তাহলে দেখো 17 আর 18 যোগ করলে কত হবে, 35 হবে। তাহলে 35 হবে এখানে এবং 17 হবে এখানে, এই যে এটা দেখো বোঝা যাচ্ছে না হয়তো, এখানে 35 আর এখানে 17, ডি 17 35, তাহলে আনসার হচ্ছে খ, আনসার হচ্ছে কি খ। বুঝতে পারছো, ক্লিয়ার আশা করি। তারপর দেখো স্লাইড কি আছে, কোন মৌলে পরমাণুতে নিউট্রন নেই? আমরা জানি হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন নাই, আনসার ক। অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা সেম, যে কোনো আয়নে প্রোটন সংখ্যা পরিবর্তিত হয় না। বুঝতে পারছো, তো অ্যালুমিনিয়ামের 13 হইলে 13ই হবে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তো প্রোটন সংখ্যাও কি হবে 13 হবে। তোমরা হয়তো অনেক সময় গুলাই ফেলো, পরীক্ষা হলে গিয়ে দেখা যায় যে বলে অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত, তোমাদের মাথায় ক্যাচ করে যে ভাবো যে অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন সংখ্যা কত, দিয়ে আসো 10টা, এরকম করলে হবে? এখানে বলছে প্রোটন, প্রোটন কিন্তু চেঞ্জ হয় না। তোমরা হয়তো ভেবে ফেলতে পারো যে ইলেকট্রন সংখ্যা বলছে, ইলেকট্রন সংখ্যা তো 3টা কম, 10টা দিয়ে আসলা, আনসার ভুল। বুঝছো, এরকম করলে কিন্তু হবে না। প্রোটন সংখ্যা বলছে, প্রোটন যা আছে তাই, 13টাই। এখানে দেখো এক্স একটা মৌল যার 24 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 52, তাইলে প্রতীক হচ্ছে কি কোবাল্ট না। দেখো এখানে সবগুলাতে মিনিমাম 2টা করে অপশন আছে, দেখো প্রতীকটা কোবাল্ট না, 24 হচ্ছে ক্রোমিয়াম, 24 হচ্ছে কি ক্রোমিয়াম। আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা আছে কি 24, তাহলে 1 নাম্বারটা যেহেতু ভুল, নিশ্চিত 2, 3 সঠিক। পরীক্ষার হলে যদি দেখো মিনিমাম 2টা অপশন আছে, তাহলে একটা যদি ভুল পাও তার মানে বাকি 2টা নিশ্চিত সঠিক, বাকি 2টা কানাইয়া জায়গায় দিয়ে আসবা। বুঝতে পারছো, এত সময় নেই যে বাকিগুলো দেখার। বুঝতে পারছো, এই যে ডি অরবিটাল অর্ধপূর্ণ, জানি আমরা ব্যতিক্রম নিয়ম, দেখা যায় যে কি এটা 3d5 থাকে, এই ক্রোমিয়ামের ইলেকট্রন 3d5 থাকে এবং 4s1 থাকে, তাহলে এখানে কি ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে। বুঝতে পারছো, তাহলে এটাও সঠিক। তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, নিউটন সংখ্যা কত 28, এটা থেকে এটা বিয়োগ করলে 28 আসবে। বুঝতে পারছো, এক কথায় 2, 3 আনসার, আনসার কই এ গ, আনসার 2, 3। বুঝতে পারছো। তারপর দেখো লিথিয়াম প্লাস দেওয়া আছে 3, 7, তা আয়নটিতে নিউটন সংখ্যা কত 4। দেখো 7 থেকে 3 বিয়োগ দিলে 4, 7 থেকে যদি 3 বিয়োগ দেওয়া তাহলে 4ই আসবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক। প্রোটন সংখ্যা 4 না, দেখো প্রোটন সংখ্যা তো 4 না, প্রোটন সংখ্যা তো 3 দিয়ে রাখছে। দেখো এখানে পারমাণবিক সংখ্যা 3 মানে প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 2। দেখো প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান থাকে কিন্তু এখানে প্লাস, তার মানে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, একটা ইলেকট্রন বের করে দিয়েছে, তার মানে ইলেকট্রন সংখ্যা 2টা। ঠিক আছে, তাহলে 1, 3, আনসার কি হবে 1, 3, এই যে গ, আনসার হচ্ছে 1, 3। তারপর দেখো ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? আমরা জানি প্রকৃতিতে 3টা হাইড্রোজেন 3টা আইসোটোপ পাওয়া যায়, এছাড়াও আরো 4টা আইসোটোপ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আইসোটোপের মোট মানে হাইড্রোজেনের মোট আইসোটোপ হচ্ছে 7টা, তার ভিতরে প্রকৃতিতে পাওয়া যায় 3টা, একটা হচ্ছে প্রোটিয়াম বা হাইড্রোজেন 1, 1 যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে কি প্রোটিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, আরেকটা হচ্ছে কি
প্রোটিয়াম, বুঝতে পারছো? হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম, সরি, একটা হচ্ছে প্রোটিয়াম যেটাকে হাইড্রোজেন বলা হয় বা P11ও দিতে পারি, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে কি ট্রিটিয়াম। এই ডিউটেরিয়ামের ক্ষেত্রে 1 2, ট্রিটিয়ামের ক্ষেত্রে 1 3, বুঝতে পারছো? তাহলে বলছে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত, তাহলে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? 2 2 2, আনসার হচ্ছে কি 2, বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো এখানে অক্সিজেনের 2 একটা আয়ন দেওয়া আছে। প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10, দেখো দুইটা ইলেকট্রন বেশি আছে। নর্মালি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রনও 8টা, কিন্তু 2 মানে কি? 2 মানে দুইটা নেগেটিভ চার্জ বেশি, ঠিক আছে? 2 মানে দুইটা ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে ইলেকট্রন 10টা। এটা নিশ্চিত সঠিক, আর বাকিগুলো তাকানো দরকার নাই, বুঝতে পারছো? ইলেকট্রন 10টা আছে, তার মানে এটাই সঠিক, আর বাকিগুলো দেখবো না, বাকিগুলা সঠিক না, শেষ। পরীক্ষার হলে এত টাইম নেই বাকিগুলো দেখার, বুঝতে পারছো? একটা সঠিক হইলে আনসার দাগাই দেব। তারপর দেখো পটাশিয়াম 19 এবং ভর সংখ্যা দেওয়া আছে 39। সংকেতটিতে মোলের প্রোটন সংখ্যা 19। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা যেহেতু 19, পারমাণবিক সংখ্যা 19, তা প্রোটন সংখ্যা 19, ভর সংখ্যা 39, ঠিক আছে, তাও সঠিক। ইলেকট্রন সংখ্যা 20। দেখো প্রোটন সংখ্যা যদি 19 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা তো 20 হবে না, এটা যেহেতু আয়নও না, তাহলে আনসার হচ্ছে কি 1 2, আনসার হচ্ছে ক 1 2। আরেকটা দেখো আয়ন দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন দেওয়া আছে। অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিতে ভর সংখ্যা 27, হ্যাঁ দিয়ে রাখছে ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13। ইলেকট্রন সংখ্যা 13টা না, কারণ দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন, তার মানে আমরা জানি অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন তত, কিন্তু এখানে 3+ মানে কি 3টে বের করে দিছে। 13 যেহেতু আছে তো ইলেকট্রন সংখ্যা 13, ইলেকট্রন 13টা থাকে, কিন্তু 3টে যেহেতু বের করে দিছে, ইলেকট্রন আছে কয়টা? 10টা, তাহলে এটা সঠিক না, ঠিক আছে? তাহলে দেখো সবগুলোতে মিনিমাম 2টা, তার মানে 1 3 আনসার, 1 3 আনসার কই খ, ঠিক আছে? তো নিউটন সংখ্যা 14, হিসাব করলে দেখো 14ই আসবে, বুঝতে পারছো? তারপর দেখো এখানে একটা এ মৌলের প্রতীক দিয়া আয়ন চার্জের সংখ্যা দিছে, ভর সংখ্যা প্রোটন সংখ্যা দিয়ে দিছে। তাইলে দেখো প্রদত্ত মৌলটির নিউটন সংখ্যা কত? আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি পাবো? নিউটন সংখ্যা পাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভর সংখ্যা হচ্ছে কিউ, ভর হচ্ছে কি কিউ, আর প্রোটন সংখ্যা হচ্ছে কি পি, তাহলে কিউ মাইনাস পি হচ্ছে কি নিউটন সংখ্যা, কিউ মাইনাস পি, আনসার কই? আনসার হচ্ছে কিউ মাইনাস পি, আনসার খ। কিউ মাইনাস পি হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। কিউ হচ্ছে ভর সংখ্যা, পি হচ্ছে কি প্রোটন সংখ্যা, তো কিউ থেকে পি বাদ দিলে নিউটন সংখ্যা পাবো। তারপর দেখো ফেরাম 2+ সংকেতটিতে ফেরাম 2+ আয়ন একটা দেওয়া আছে সংকেতটিতে, ভর সংখ্যা 56। দেখো এখানে 56 দেওয়া আছে, আমরা জানি এখানে ভর সংখ্যা লেখা থাকে। আমি আবার রিপিট করতেছি, যদি একটা মৌল থাকে এরকম, তাহলে এখানে তার উপরে থাকে ভর সংখ্যা 1 এবং এখানে থাকে কি তার প্রোটন সংখ্যা Z, বুঝতে পারছো? এই অবস্থানে থাকে প্রোটন সংখ্যা, এই অবস্থানে থাকে কি তার ভর সংখ্যা। তাহলে এখানে তার ভর সংখ্যা 56, তার মানে 56 সঠিক। ইলেকট্রন সংখ্যা 26। দেখো 2+ আয়ন, তো প্রোটন সংখ্যা যেহেতু 26, তাহলে আবার এটা একটা আয়ন, তাহলে নিশ্চিত এখানে কি প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান না, তাহলে এটাও কি ভুল, 26টা হবে না, বরং তার যদি 2টা কমে, 2+ মানে কি 24টা হবে। তাহলে 1 সঠিক, 2 নাম্বারটা তো ভুল, তাইলে 1 3 নিশ্চিত সঠিক, আর দেখা লাগবে না। নিউটন সংখ্যা দেখো 26 থেকে 56 বিয়োগ দিলে 30, এমনি, তাহলে 1 3 আনসার কই এ খ। ক্লিয়ার? সহজ দেখতে পারছো? তোমরা যদি একটু প্র্যাকটিস করো না তাহলে সহজ হবে। আবার চাইও না, আবার গিয়ে পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবা অনেক সময় লাগবে, অনেক মজা হবে। তখন দেখবা কি মজা লাগে, বাইরে কান্না করতে মনে চাইবে মজার চোটে, ঠিক আছে? দেখো রাদারফোর্ড পরমাণু মডেল হয় কত সালে? রাদারফোর্ডে তো জানি 1911 সালে, বোরেরটা হয় 1913 সালে। এগুলো দেখো, এগুলো পারবা তোমরা মুখস্থ, 1911 আর 1913। বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? দেখো বোর পরমাণু মডেল অনুসারে যে সকল মৌলের ইলেকট্রন একটা, যে সকল পরমাণুর একটাই শুধু ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়, বুঝতে পারছো? তাইলে এখানে খেয়াল করো কার একটা ইলেকট্রন আছে। দেখো হিলিয়ামের আছে 2টা ইলেকট্রন, লিথিয়াম প্লাস মানে কি তার একটা ইলেকট্রন বের হয়ে গেছে, কিন্তু তার 3টা ইলেকট্রন। লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 3, তার মানে তার 3টা ইলেকট্রন, একটা বেরিয়েছে, আরো 2টা আছে, এটা হবে না। হিলিয়াম প্লাস হবে। দেখো হিলিয়ামের 2টা ইলেকট্রন 2টা প্রোটন, তো 2টাতে একটা বের করে দিয়েছে, আর কয়টা আছে ইলেকট্রন? একটা ইলেকট্রন আছে, তার আনসার হচ্ছে কি খ, আনসার হবে খ, বুঝতে পারছো? এক কথায় হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এই এক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারা যায়।
এই বোর পরমাণু মডেল দিয়ে। বুঝতে পারছো? এই হচ্ছে সেই মৌলগুলা যেগুলো দিয়ে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব বোর পরমাণু মডেল দ্বারা। ক্লিয়ার? তারপর দেখো পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। হ্যাঁ, 1 ও 2 দুইটাই সঠিক। কেন্দ্রমুখী বল অনুভব করে, হ্যাঁ তাও সঠিক। অবশ্যই কেন্দ্রমুখী বলও আছে, কেন্দ্রবিমুখী বলও আছে। তাহলে আনসার হচ্ছে কি ঘ 1 2 3। আনসার হচ্ছে 1 2 3। তারপর দেখো বোর পরমাণু মডেল অনুসারে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম। তাহলে আনসার হবে কি হাইড্রোজেন, এক পরমাণু বিশিষ্ট মানে একটা ইলেকট্রন বিশিষ্ট। তো হাইড্রোজেন আছে একটা ইলেকট্রন বিশিষ্ট। নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবক? দেখো 6.626 × 10⁻34। প্লাঙ্কের ধ্রুবক কি 6.626 × 10⁻34। বুঝতে পারছো? জুল সেকেন্ডও বলা হয় অথবা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ডও বলা হয়। বুঝতে পারছো? জুল সেকেন্ডও বলা হয় অথবা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ডও বলা হয়। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি আনসার গ। আনসার হচ্ছে কি গ। তারপর দেখো mvr = nh/2π কৌণিক ভরবেগের সূত্রটা, বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগের সূত্রটা। তাহলে এটা mvr = কি হবে nh/2π। সমীকরণে m এর মান কত? m হচ্ছে ইলেকট্রনের ভর, তোমরা জানো। যারা একবার এই অধ্যায়টা পড়ছো তারা তো অবশ্যই জানবা যে m হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? এইবার দেখো কেজিতে আছে, গ্রামও আছে, দুইটাই আছে। দেখো খুঁজে বের করো কই আছে এটা। এই দেখো 9.11 × 10⁻28 গ্রাম। এই গ্রামে আছে, ঠিক আছে। এখানে 38 কেজি, এটা হবে না, এটা 38 না, বরং 9.11 × 10⁻28 গ্রাম। আনসার হচ্ছে খ খ। বুঝতে পারছো? এখানে দেখো একটা দেওয়া আছে চিত্র আর কি, ইলেকট্রন দিয়ে রাখছে, তারপর এ বি সি শক্তি স্তর দিয়ে রেখেছে। সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? বুঝছো? ক্যালকুলেশন করা লাগতেছে, এগুলো তোমরা বের করতে পারবে না, বের করতে পারবে না। কৌণিক ভরবেগ কি হবে nh/2π। কৌণিক ভরবেগ mvr = কি হবে? কৌণিক ভরবেগ mvr = কি হবে nh/2π। সবই তো খালি nটা জানতে পারলেই চলবে। তাহলে এখানে বলছো সি শক্তি স্তরে, সি শক্তি স্তর মানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার শক্তি স্তর। তাহলে n এর মান কি হবে 3 হবে। প্লাঙ্কের ধ্রুবক 6.626, তাহলে 6.626 × 10⁻34। আর নিচে হবে কি 2π, 2 × 3.1416। ক্যালকুলেশন করে যে কত আসে দেখো, ক্যালকুলেশনটা করব, দাঁড়াও। 6.626 × 10⁻34 ভাগ 2 × 3.1416, তাহলে 3.163 কই কই কই, এই যে এটা আনসার হচ্ছে এইটা। দেখো এই যে 3.163 × 10⁻34, এই যে এটা আনসার হচ্ছে কি খ। বুঝতে পারছো? এগুলো এবার খালি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর বসায় খালি করে দিবা। পরীক্ষা হলে এত টাইম নেই, ডাইরেক্ট করে ফেলবা যে nh/2π মুখে মুখে এগুলো করতে হবে। পরীক্ষা হলে এত টাইম নেই। উদ্দীপকে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। দেখো বি থেকে যদি সিতে যায়, মনে রাখবা শক্তি স্তর নাম্বার যত বেশি ওই শক্তি স্তরের শক্তি তত বেশি। তো বি থেকে যদি সিতে যায় তাহলে বি এর শক্তি কম, সি এর শক্তি বেশি। তাহলে সিতে যাইতে অবশ্যই তার শক্তি শোষণ করতে হবে। বুঝতে পারছো? শোষণ করে তার শক্তি বাড়াতে হবে। বুঝতে পারছো? তাহলে বি থেকে সিতে গেলে শক্তি শোষণ করবে, ঠিক আছে। তারপর দেখো বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। খেয়াল করে এখানে কি বলছে, বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। এখন খেয়াল করো বি শক্তি স্তরের ক্ষেত্রে কৌণিক ভরবেগ এখানে কি হবে, দেখো এই যে দেখো h/2π একটা কনস্ট্যান্ট না, এই যে h/2π এই মানটা, এটা তো একটা নির্দিষ্ট ভ্যালু আসবে। এই ভ্যালুটার সাথে 1 গুণ দিলে যা হবে, 2 গুণ দিলে কি তার চাইতে বেশি হবে, 3 গুণ দিলে তার চাইতে বেশি হবে। তাহলে খেয়াল করো, তাহলে 1 নম্বরে কৌণিক ভরবেগ যা 2 নম্বরে তার চাইতে বেশি হবে। এই অনুযায়ী 1 নম্বরে যা হবে 2 নম্বরে তার চাইতে বেশি হবে। তাহলে খেয়াল করো, তাহলে বি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি, ঠিকই আছে। বি শক্তি স্তরের উচ্চ শক্তি স্তর, এ শক্তি স্তর কি 1 নাম্বার, বি তে 2 নাম্বার। তাহলে বি তে কি হবে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ বেশি হবে। ক্লিয়ার? তাহলে 2 নাম্বারটাও সঠিক। কোনো ভুল পাই না, ভুল পাইলেই তো মনে করো দাগাই দিতাম বাকি দুইটা। তো এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটি করে না, ঠিকই আছে। নির্দিষ্ট শক্তি স্তরে যখন একটা
ইলেকট্রন ঘোরে তখন তার শক্তি শোষণও ঘটে না, বিকিরণও ঘটে না। বুঝতে পারছো? তাইলে 1 2 3 সঠিক। দেখছো 1 2 3 সঠিক হলে কত ভেজাল, সবগুলো অপশনকে টেস্ট করা লাগে, কত ভেজাল, শেষ নাই ভেজালের। দেখো ম্যাঙ্গানিজের 2+25 একটা আয়ন দেওয়া আছে, এর এম শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? দেখো 2+ মানে কি, 2+ মানে কি, দুইটা ইলেকট্রন কম আছে। 2+ মানে এখানে কি দুইটা ইলেকট্রন কম আছে, তাইলে এখানে 25, তাহলে 25টা ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসটা করো। খাতা কলম ছাড়াই কি তোমরা ভিডিওটা দেখতে বসে গেছো? তোমরা কি এত অলস? এত অলস কেমনে হয় মানুষে? হ্যাঁ, আমি এখানে বোর্ডে করতেছি, তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো না? করো এগুলা। 1s2 2s2 2p 2p6 3s2 3p6 কটা হয়েছে? 18টা। 4s2 কটা হয়েছে? 20টা। আরও লাগবে 5টা, তো 3d5। তাহলে দেখো এটা হয়েছে কে শেল, এটা হচ্ছে এম শেল, কে এম এল এল এম এন। ঠিক আছে, দাঁড়াও কি বলতেছে এগুলো? কে এল, এটা হচ্ছে এম শেল, ঠিক আছে। কে এল এম, এটা হচ্ছে এন শেল। তাহলে কে এল এম এন, তাহলে এম শেলে কয়টা ইলেকট্রন আছে? 2টা, 6টা। আর এখানে কয়টা আছে? 5টা। তাহলে কয়টা হয়েছে? 6 5 11, 11 দিয়ে কত? 13টা। আনসার হচ্ছে কি 13। আনসার হচ্ছে কি 13। বুঝতে পারছো? ক্লিয়ার? কে এল এম এন শেল, 1 নম্বর শেলকে কে শেল বলা হয়, 2 নম্বর কে এল শেল, 3 নম্বর শেলকে এম শেল, 4 নম্বর শেলকে এন শেল। এগুলা জানো, না জানলে দরকার নেই, ভিডিও দেখা বন্ধ করো। দেখো এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? দেখো এল শক্তি স্তর হচ্ছে কি 2 নম্বর শক্তি স্তর, ঠিক আছে। দেখবা এখানে দেখো n=1 হলে কে শেল, n=2 হলে এন শেল, n= কি 3 হলে এম শেল, n=4 হলে এন শেল। বুঝতে পারছো? তাইলে এখানে বলছে এল শক্তি স্তরে ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে যাইবে। এখানে দেখো এটা যদি শক্তির বিকিরণ ঘটায় তাহলে নিম্ন শক্তি স্তরে যাইতে পারবো, শক্তির বিকিরণ ঘটাইলে অবশ্যই নিম্ন শক্তি স্তরে যাইতে পারবো। তো এল থেকে বিকিরণ ঘটাইলে কে তে যাইতে পারবো? কে। তাহলে আনসার হবে কি কে তে যাইতে পারবো, 1 নম্বর শক্তি স্তরে যাইতে পারবো। আনসার হচ্ছে ক, কে কে। তারপর দেখো ফেরাম আয়ন দিয়ে রাখছে এবং 19 দিয়ে রাখছে তার ভর, আয়নটিতে ইলেকট্রনের সংখ্যা কত? দেখো ফেরাম, সরি ফ্লোরিন, ফেরাম না, ফ্লোরিন, ফ্লোরিনে কত? 9 না? তো ফ্লোরিনের মাইনাস মানে কত? ফ্লোরিন মাইনাস মানে একটা ইলেকট্রন তার কাছে বেশি আছে, তার মানে 10টা ইলেকট্রন আছে এখানে। এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা। তার আছে 9টা, আর একজনের তো ধার করছে একটা, মোট হচ্ছে 10টা। ফ্লোরিনের কত পারমাণবিক ভর হচ্ছে 9, তাহলে 9টা ইলেকট্রন থাকবে। তো 9টা মাইনাস আছে, তার মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন ইনপুট করছে কারোর থেকে, তাহলে 9 যোগ 1 10 হয়ে গেছে। বুঝতে পারছো? আনসার হচ্ছে কি খ, 10। ক্লিয়ার? পারবা? তারপর দেখো এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? দেখো এম শক্তি স্তরে 3 নম্বর শক্তি স্তরে 2n² সূত্র মারবা। 2n² সূত্র হচ্ছে কি এম শেলে কয়টা থাকবে সর্বোচ্চ? 2n² থেকে তাহলে 3 স্কোয়ার ইন্টু 2, তাহলে 3 3 9, নয়তো কোণে 18। বুঝতে পারছো? 18টা, 18টি আমরা জানি। 1 নম্বরে 2টা, 2 নম্বরে 8টা, 3 নম্বরে 18টা, 4 নম্বরে 32টা। তারপর পরমাণু এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এন শেল, এন শেল মানে কি 4 নম্বর শেল। আমরা জানি উপশক্তি স্তর হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তো 0 n হচ্ছে যেহেতু এন শেলের জন্য n যেহেতু 4, তাহলে 0 1 2 3 পর্যন্ত আসবে। 4 -1 মানে কি 3, তাহলে 0 1 2 3, তাহলে 4টা শক্তি স্তর থাকবে, উপশক্তি স্তর থাকবে। তাহলে 4, আনসার হবে কি 4। কপার n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? কপার কপার কপার, তাহলে কপার হচ্ছে কি 29। কপার ইলেকট্রন বিন্যাসটা করো, কপার 29। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, 3d কত 10 হবে। বুঝছো? 4s1, আমরা জানি কপার একটা ব্যতিক্রম। তাইলে বলছে এম শেল, এম শেল হচ্ছে 3 নাম্বারটা, এম শেল হচ্ছে 3 নাম্বারটা। কত? 10টা, 18টা। আরে ভরপুর ভরপুর ইলেকট্রন, 18টা। আনসার হচ্ছে কি 18টা। বুঝতে পারছো? ফেরামের এম শেলে কি, সরি কপারের এন শেলে কে এন, এন শেল, এই সরি সরি সরি, এখানে বলছে এন শেল, এম শেল না। তো এন শেলে তো একটা আছে, এন শেলে তো একটা আছে, একটা। আনসার হচ্ছে একটা। ফেরামের এম শেলে কতটি ইলেকট্রন আছে? দেখো ফেরাম মানে কত 26, ফেরাম কত 26, তাই না? ফেরাম যদি 26 হয় তাহলে এখানে কত পর্যন্ত আসবে?
এইটা দেখো এখানে 2, তাহলে হয়েছে 20টা আর এখানে 6টা হইব, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফেরামের, এখানে কি হয়ে যাবো গা ফেরাম, তাহলে ফেরামের এম শেল এখানে 6টা 12টা 2টা 12টা 2টা কত 12টা 2টা 14টা, এই আনসার কত 14, বুঝতে পারছো। তাহলে পারবো কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো 5s, এস এর মান কত আমরা জানি, এস হচ্ছে 0, পি হচ্ছে 1, ডি হচ্ছে 2, এফ হচ্ছে কি 4। এখানে কি এল এর মানগুলো, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য এবং এফ এর জন্য 2 এবং 3, এটা 3, বুঝতে পারছো। তাহলে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 5s আমরা জানি ইলেকট্রন আগে প্রবেশ করার সূত্র হচ্ছে কি n প্লাস এল, n প্লাস এল এর মান যার কম সেটাতে কি আগে প্রবেশ করবে। তাহলে এখানে 5s এর জন্য 5 হচ্ছে, 5d এর জন্য কি হচ্ছে 5d এর জন্য কত 7 হইতেছে, আর এখানে 4p এর জন্য কি হইতেছে 4 যোগ 1 5 হচ্ছে, ঠিক আছে। এখানে 4f এর জন্য কি হইতেছে 4 যোগ 3 কত 7 হইতেছে। দেখো দুইটার, দেখো এই দুইটার শক্তি কিন্তু সেম, মনে রাখবা দুইটার শক্তি যদি সেম হয় তাহলে যেটার n এর মান কম, দুইটার শক্তির মান যদি সেম হয় যেটার n এর মান কম সেটাই হবে কি নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এটাতে আগে প্রবেশ করবে, 4p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, একই একই টাইপ, তাহলে 4s তার মানে 4, 3d তার মানে কত 2, আর 3 এ কত 5, আর 4p তে কত 5, আর এখানে দেখো এটাই হবে আনসার হবে কি 4s, বুঝতে পারছো। এগুলো পারবা আশা করি। তো n-1 d10 আর n = s1 হলে ইলেকট্রন বিন্যাস মেনে চলে কোন মৌলটি। দেখো এখানে এটা হচ্ছে কপার, এই যে কপারেরটা n s1 আর d 3d10, এখানে 3d10 আর 4s 1 হবে। কপারেরটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, জানো তোমরা, এই যে কপারটা থেকে আসছিলাম, বুঝতে পারছো। কপারেরটা এরকম একটু আগে দেখে আসছিলাম। n = 3 হলে কোন অরবিটালটি সম্ভব, n = 3 হইলে এই যে 0 1 2 পর্যন্ত সম্ভব, তার মানে s p d সম্ভব। n = 3 হলে কি n-1 পর্যন্ত সম্ভব, তো n যেহেতু 3 তাহলে 2 পর্যন্ত সম্ভব, তো 2 পর্যন্ত কি আছে 2 পর্যন্ত কি d অরবিটাল আছে, তাহলে s p d সম্ভব, ঠিক আছে। তাহলে 3f সম্ভব, অসম্ভব, 3f কি অসম্ভব, f অরবিটালই নাই, f কোনো উপশক্তি স্তর নাই 3 নম্বরে, ঠিক আছে। ঘ নাই, বুঝতে পারছো, আনসার হচ্ছে ঘ। তারপর দেখো n-1 d3 ns2 ইলেকট্রন বিন্যাস, n এর মান হচ্ছে 4, নিচের মৌলটি কোনটি। তাইলে খেয়াল করো এখানে হচ্ছে 20টা আর এখানে 3টা, এক কথায় 4s2 হইলে তার মানে বাকিগুলাতে কটা, বাকিগুলা মিললে 20টা হয়েছে, আর এখানে 3d তে যতটা আছে ততটা যোগ করে দিবা, বুঝতে পারছো। দেখো এইটা তো দেখো 3d তে বাদে এইগুলা আর এই 4s এরটা যোগ করলে 20টা হইব, আর 3d তে যোগ করলে যা হইব তা। তো এখানে এই 3d বাদে এই 4s পর্যন্ত 20টা হয়, আর এখানে 3d কটা 3টা আছে, তাইলে এখানে 3টা আছে তো 23টা, 23টা কার স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম, আনসার হচ্ছে ক ভ্যানাডিয়াম, বুঝতে পারছো। এই যে ভ্যানাডিয়াম মৌলটি n শেলে কতটি ইলেকট্রন আছে, দেখো ভ্যানাডিয়াম যদি 23 ইলেকট্রন বিন্যাস করি, এখানে যদি 23 ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে 4s2 এখানে কি হবো 3, ঠিক আছে, পুরো এরকম সেম। তাহলে বলছে n শেলে কত দুইটা, দেখছো সহজ, কত সহজ, খালি ইলেকট্রন বিন্যাস করবা আর করে ফেলবা। ভ্যানাডিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, m এ থাকবো কটা 3 6 9 2 কত 11, আনসার খ 11। কোবাল্ট 2+, এটা কোবাল্ট বোঝা যাইতেছে কিনা দেখো, কোবাল্ট 2+, এর ইলেকট্রন বিন্যাস m শেল ইলেকট্রন সংখ্যা কত, তাহলে m শেলে 2+ মানে কি কোবাল্ট, কত কোবাল্ট হচ্ছে কত 27, ঠিক আছে। তাহলে কোবাল্টের ইলেকট্রন বিন্যাসে m শেলে ইলেকট্রন সংখ্যা কত 27 যদি হয়, 2+ আছে, দেখো 2+ মানে কি 25টা হয়ে গেছে, তাহলে ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তো ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস 25 হইব, তাহলে 2+ মানে কি ইলেকট্রন দুইটা নাই, তো 25টা আছে, ঠিক আছে। কোবাল্টের 25টা আছে, 25টার যদি দেই এখানে 2টা 20টা আর এখানে 5টা, ঠিক আছে। তাইলে বলছে m শেলে কয়টা, m শেল হচ্ছে এইটা, m শেলে কয়টা হইব, m শেলে হইব 5টা আর 6টা 11টা 2টা 13টা, আনসার কত 13, এই যে 11। কোন মৌলে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, ক্রোমিয়াম হচ্ছে কি সাধারণ নিয়ম ব্যতিক্রম। নিম্নের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না, এক কথায় 18 পরের মৌলটি সমর্থন করে না। 18 পরে কাটা আছে দেখো, খালি পটাশিয়াম 18 পরে, n = 3 l = 2 হলে কোনটি সম্ভব, n এর মান 3, তো l এর মান 2 মানে কি ডি অরবিটাল, n = 2 মানে কি ডি অরবিটাল, তো 3d, আনসার ক শেষ। দেখছো কোনটি অরবিটালে কি লেখছে, কোনটি অরবিটালটিতে n = 4 এবং l = 2, তাহলে 4d হবে, 4d, আনসার হচ্ছে কি 4d। l এর মান 2 মানে কি d, আর এখানে n এর মান 4, তো 4d, বুঝতে পারছো, পারবা।
দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 এই একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে রাখছে। দেখো এই ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে কোথায়? সালফার 2 মাইনাসে। দেখো সালফার আছে 16 থেকে যদি 2টা গ্রহণ করে তাহলে 16-র ভিতরে যদি 2টা গ্রহণ করে তাহলে হয়ে যাবে কত? 18টা। তাহলে কি 18টা আছে এনো? তাহলে দেখো তো 2 2 4 10 16 18টা আছে, ঠিক আছে। এইটা ঠিক আছে, এইটা সালফার 2 মাইনাসে ঠিক আছে। এই ফেরাম 2 প্লাস, ফেরামের আছে 26টা। এই 26টা হইব না, এটা এই ফেরামের হবে না। তার মানে দেখো ফেরামের হইতো না, মানে 1 3, আর বাকিটা দেখানোর দরকার নেই। এই 1 3 আনসার হবে কি? 1 3 শেষ। ওই যে আনসার খ 1 3। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? আর হাইড্রোজেনের আইসোটোপ তো 3টা। প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 3টা। আবার মোট আছে 7টা। কোনটা হইবে দেখো, কনফিউজিং প্রশ্ন, বুঝতে পারছো? ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের এসে দেখো ক্রোমিয়াম এসে 24, 3+ মানে 3টা ইলেকট্রন বাইর করে দিছে। তার মানে ইলেকট্রন কয়টা আছে? 21টা, 3টা কমে আছে গা। তো ক্রোমিয়াম এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? এম শেল বলছে, ঠিক আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, এখানে খেয়াল করো, এখানে যদি ক্রোমিয়াম দেই তাহলে এখানে হয়ে যাবো 24, ঠিক আছে। 24 হয়ে রেখা, এখানে হইব S1, আর এখানে হইব কি 3d5 হইতো। তাইলে বলছে এম শেল, তৈলে 1 5 6 11 আর 2 13, আনসার হচ্ছে 13। পারবা, এগুলো সহজ। তারপর দেখো সি মৌলের কয়টি আইসোটোপ আছে? সি মৌল হচ্ছে কার্বন, কার্বনের 3টা আইসোটোপ, কার্বন 12 13 14। তাহলে আনসার হচ্ছে 3, বুঝছো? মানে আনসার হচ্ছে 3টি মোট, বুঝতে পারছো? তাহলে দেখো সি মৌলটি, সি হচ্ছে এখানে দেখো, সি হচ্ছে কিনা দেখো 1 2 4 2 6, তার মানে সি হচ্ছে কার্বন। সি দিয়া কার্বন, সি ওই কার্বন, ঠিক আছে। তাহলে বি মৌলটা হচ্ছে 2 4 6 8টা, তাহলে এসে অক্সিজেন। বি হচ্ছে কি? বি হচ্ছে অক্সিজেন, সি হচ্ছে কার্বন, আর এ হইতেছে কি? একই। এই দেখো 1 1 6 কি 1, মানে এখানে কত আছে? 2 4 6 11, সোডিয়াম 11। তাহলে এ হচ্ছে কি? সোডিয়াম। এ হচ্ছে সোডিয়াম। এখানে বলছে সি মৌলটি, তো বললাম সি। বি এর সাথে নিরপেক্ষ অম্লীয় 2 ধরনের অক্সাইড উৎপন্ন করে। দেখো বি হচ্ছে অক্সিজেন, মনে রাখবা। কার্বন মনোক্সাইড গঠন করে। এই কার্বন মনোক্সাইড হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। আর আরেকটা কার্বন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গঠন করে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু অম্লীয়, কারণ এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, বুঝছো? ফলে এটা হচ্ছে কি? অম্লীয় এবং নিরপেক্ষ 2 ধরনের অক্সাইড গঠন করে। তাইলে এটা সঠিক। এর সাথে সমযোজী বন্ধন গঠন করে। দেখো না, কার্বন সোডিয়ামের সাথে সমযোজী না, আয়নিক বন্ধন গঠন করে, এটা সঠিক না, বুঝতে পারছো? তাহলে 1 3 সঠিক। দেখছো সি বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করে। আমরা জানি কার্বন পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন বড় দৈর্ঘ্যের শিকল গঠন করে, বুঝতে পারছো? এগুলোকে বলা হয় কার্বন আয়ন ক্ষমতা। তাহলে 1 3 সঠিক, 1 3 আনসার 1 3 শেষ। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আর একদম সোজা, অ্যালুমিনিয়ামের কত ভর কত বলছে জানেন? 13 দুগুণে 26 যোগ 1, যেহেতু বেজোর, বেজোরের ক্ষেত্রে কি করতে হয়? 1 যোগ করতে হয়। তাহলে 27, আনসার কত? 27। মুখস্থ থাকতে হবে, এগুলো বের করার সুযোগ আছে পরীক্ষার হলে। ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ফ্লোরিন কত? 19 মুখস্থ। 9 দুগুণে 18 যোগ 1 19। দেখো তারপর কি আছে এটা? ক্রিপ্টনের পারমাণবিক ভর, ক্রিপ্টন এর পারমাণবিক ভর কত? ক্রিপ্টন কই? ক্রিপ্টন হচ্ছে কত? ক্রিপ্টন হচ্ছে 84 মুখস্থ করতে হবে। এই ক্রিপ্টনটা কত? 84। দেখো 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর যদি যাইতে বলছে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 12 দুগুণে 24। তো 24 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, ঠিক আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের ভর হচ্ছে 24 গ্রাম। তাহলে চারটার ভর কত হবে? একটার ভর 24 বাই অ্যাভোগাড্রো সংখ্যাটা। তাহলে এই 24 ভাগ 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 4, বুঝছো? তাহলে ক্যালকুলেশন যদি করো যা হইব তা, বুঝছো? এটা একটু ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করে নিবা। দেখো অ্যাভোগাড্রো সংখ্যায় থাকে 24 গ্রাম। তাহলে একটিতে থাকবে 24 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আর 4টিতে থাকবে 24 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, উপরে কি হবে? আর 4 গুণ হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে আনসার যা হইব তা, বুঝতে পারছো? এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নিও। দেখো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন পরমাণু সময়ের অনুপাত আছে 1 2 1 1 2। তো আণবিক ভর কত দেওয়া আছে? 90 দেওয়া আছে। দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের
যুক্ত হওয়ার অনুপাত 1:2, এটা দিয়ে কিন্তু বের করে ফেলতে হবে। দেখো এখানে দেখো কোনটার, দেখো হাইড্রোজেনে কার্বন 1 করে আছে, অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আনসার, তাই না? এই দেখো এখানে 1:2, তাইলে এই রেশিওতে কে কে যুক্ত আছে? দেখো হাইড্রোজেন আছে একটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা, কিন্তু আণবিক ভর 90 হইতেছে কিনা এটাও দেখতে হবে। আণবিক ভর 90 হইতেছে, দেখো 16 দোকানে 32, কার্বনের 12, 12 32 44 যোগে 1, এখানে 90 হইতেছে না, তাহলে এটা হইতো না, এইটা হবে না, কারণ আণবিক ভর 90 হইতেছে না। যদিও 1:2 1:2 1:2 অনুপাতে যুক্ত আছে, তবুও আণবিক ভর 90 না, তাহলে এটা না। তাহলে এটা দেখো এটা আছে কি 1:1:2 অনুপাতে, ঠিক আছে। দেখো 2:4, তার মানে কি 1 1 এবং 2 রেশিওতে যুক্ত আছে। আর এগুলো তো হবে না, অনুপাতে ঠিক নেই, তাহলে এইটাই হবে কি আমাদের আনসার। এগুলো দেখবা ভর মিলাইলে 90 আসবে, তাহলে আনসার গ। আনসার কি গ। তো নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর? ফ্লোরিনের একটি পরমাণুর ভর যদি পাইতে চাও তাহলে কি করতে হবে? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর দেখো দেখো এখন আর তোমাদেরকে করাতে পারতেছি না। এখানে এমসিকিউটা যতটুকু বাকি আছে, এমসিকিউটার যতটুকু অংশ বাকি আছে এতটুকু আমি আরেকটা ভিডিও করে দিয়ে রাখবো, এবং ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তারা ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে এই ওয়ান শট ক্লাসটির বাকি অংশটা একটু দেখে নিও কষ্ট করে। এখন আমি একটু ভিডিওটা অফ করতেছি।